বিসমিল্লাহির রহমানির রহিম। এই করোনার মধ্যে নবম ও দশম শ্রেণীর বাণিজ্য বিভাগের সকল ছাত্রছাত্রীদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে তোমাদের এখানে গত ক্লাস ছিল যে অধ্যায়টি, সেই অধ্যায়টি হিসাব নিয়ে আমি বলা হয়েছিল, হিসাবের সংজ্ঞা দেওয়া হয়েছিল। হিসাবের সংজ্ঞায় মূল ছিল একটা ছক। মূল ছিল একটা হিসাব বলতে ছককে নির্দেশ করে। তো এই ছকে কি নির্দেশ করবে? এই ছকের মাধ্যমে কারবার প্রতিষ্ঠানের প্রত্যেকটা লেনদেনের যে কারবারের কি পরিবর্তন হচ্ছে এবং কি অবস্থা দাঁড়াচ্ছে সেটা নির্দেশ করে। কি বলা হলো? ছকের মাধ্যমে কি পাওয়া যাবে? যে একটা কারবার প্রতিষ্ঠানের দৈনিক যে লেনদেন ঘটে সেই লেনদেনগুলো কারবারের কি পরিবর্তন আনছে, কারবারের অবস্থা কোথায় নিয়ে যে দাঁড়াচ্ছে সেইটাই প্রকাশ পায়। এখন ওই ছক পূরণ করতে আমাদের প্রথম দরকার প্রতিটি লেনদেনের প্রত্যেকটা লেনদেনের সাথে দুটো পক্ষ জড়িত থাকে। কি থাকে? দুটো পক্ষ জড়িত থাকে। সেই দুটো পক্ষকে কারবার হিসাব বিজ্ঞানের ভাষায় ডেবিট ও ক্রেডিট ভাগে ভাগ করা হয়েছে। পক্ষ কয়টা? দুটো পক্ষকে একটা হলো ডেটার আর একটা হলো ক্রেডিটার। এই দুই ভাগে ভাগ করা দরকার। ভাগ করার মাধ্যমে প্রত্যেকটা ডেটারের সাথে একটা করে ছকে পূরণ করা হয়, ক্রেডিটারের জন্য আরেকটা ছকে পূরণ করে এইভাবে তার ফল পাই। এরকম একাধিক যে লেনদেন হবে সেই লেনদেনের পরে ওখানে যে আমরা ফলাফল পাবো। এখন এই দুটো পক্ষ অর্থাৎ লেনদেনের সাথে কিন্তু প্রত্যেকটা লেনদেনের সাথেই দুটো পক্ষ জড়িত। দুটো পক্ষ ছাড়া তো লেনদেন হওয়া সম্ভব নয়। সেই দুটো পক্ষকে, একটা পক্ষ ডেটার ও আর একটা পক্ষকে ক্রেডিটার, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন এই ডেটার আর ক্রেডিটার, কে হবে ডেটার কে হবে ক্রেডিটার, দুটো পক্ষের মধ্যে এই দুটো ভাগ করতে গেলে আমাদের প্রয়োজন আছে কি? হিসাবের শ্রেণী। এই দুটো পক্ষে ভাগ করতে গেলে কি দরকার আছে আমাদের? হিসাবের শ্রেণী বিভাগ। তো আজকের মূল আছে হিসাবের শ্রেণী বিভাগ। এই শ্রেণী বিভাগের মাধ্যমে আমরা দুটো পক্ষকে খুব সহজেই ডেবিট কে হবে ক্রেডিট এই ভাগটা করতে পারবো। এখন এই শ্রেণী বিভাগ করতে গেলে আমাদের আরেকটু সহজ হবে যে এই হিসাবের একটা সমীকরণ আছে। কি আছে? হিসাবের একটা সমীকরণ আছে। আমরা সেই সমীকরণের মাধ্যম দিয়ে যদি শ্রেণী বিভাগে যাই তাহলে আমাদের তখন শ্রেণী বিভাগ করতেও খুব সহজ হবে। তাহলে হিসাবের সমীকরণটি হলো সমীকরণটি এ সমান সমান এল প্লাস ই। এ সমান সমান কি লিখেছি? এল প্লাস ই। এডা কি? এখানে এ দিয়ে আমরা বোঝানো হয়েছে কি? সম্পাদ। এ সমান সমান কি বোঝানো হলো? সম্পাদ। এল সমান সমান দায়। এল সমান সমান দায়। তাহলে এ সমান সম্পাদ, এল সমান দায়, ই সমান সমান তাহলে ই সমান সমান মালিকানা সত্ত্ব। ই সমান সমান কি দেওয়া হয়েছে? মালিকানা সত্ত্ব। তাহলে আমরা সমীকরণটা কি পাচ্ছি? এ সমান সমান এল প্লাস ই। এ দিয়ে বোঝানো হয়েছে সম্পদ, এল দিয়ে দায়, ই দিয়ে মালিকানা সত্ত্ব।
সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। কী কী জিনিস? সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্বে। এই দায় যোগ মালিকানা সত্ত্ব এখানে সৃষ্টি হয় প্রথমে কি দিয়ে? মালিকানা সত্ত্ব দিয়ে আমাদের সম্পদের সৃষ্টি হবে, দায় দিয়েও সম্পদের সৃষ্টি হবে। এখন আমরা এই সম্পদের মধ্যে কি, মালিকানা সত্ত্বের মধ্যে কি কি আছে এইগুলো ভাগ করে আর একটু দেখানো যাবে। সেই ক্ষেত্রে আমাদের সমীকরণের যদি বর্ধিত রূপ লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? এ সমান সমান এল যোগ সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। এইটা হলো কি সমীকরণের বর্ধিত রূপ। অর্থাৎ এখানে 4টে অক্ষরের প্রভাবে এসে মালিকানা সত্ত্বের হিসাব দাঁড়ায়। 4টে অক্ষরের প্রভাবে মালিকানা সত্ত্বের হিসাব দাঁড়ায়। তো এখানে এই অনুসারে সম্পদ সমান সমান দায় যোগ মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? সম্পদ সমান সমান দায় যোগ মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলনী। এই সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয় এইগুলো নিয়েই আমাদের কি করা হয়েছে? হিসাবের শ্রেণীবিভাগ করা হয়েছে। এই অনুসারে হিসাবকে 1টা 2টা 3টা 4 5 এই পর্যন্ত শ্রেণীবিভাগে আনা হয়েছে। সেই শ্রেণীবিভাগ তাহলে আমরা হিসাবের শ্রেণীবিভাগ কয়টি পাওয়া যাচ্ছে? 1 2 3 4 5। তাহলে হিসাবের শ্রেণী হিসাবের শ্রেণী বিভাগ সমান কয়টি? 5টি। হিসাবের শ্রেণী বিভাগ কয়টি? 5টি। 5টি কি কি? 1 সম্পদ, 1 হলো সম্পদ। 2 দিতে পারি দায়। 3 হলো আয়। 4 হলো ব্যয়। এবং 5 নম্বর হলো ভুল হয়েছে, কেন সম্পদ হবে না, মালিকানা সত্ত্ব। তাহলে আমরা হিসাবে শ্রেণীবিভাগ পাইলাম কয়টি? 5টি। কিসের থেকে আনা হয়েছে? সমীকরণ থেকে আনা হয়েছে। সমীকরণের ভিত্তি করে শ্রেণীবিভাগটা কি সহজ হবে। তাহলে শ্রেণীবিভাগ সমান 5টি। 1 হলো সম্পদ, 2 হলো দায়, 3 নম্বর আয়, 4 নম্বর ব্যয় এবং 5 নম্বর হলো মালিকানা সত্ত্ব। 5 নম্বর হলো মালিকানা সত্ত্ব। আমরা এই 5 ভাগে হিসাবে শ্রেণীবিভাগ পেতে পারি, বা হিসাবে সেটাকে যদি ভাগ করি তাহলে আমরা এই 5টা ভাগকে উল্লেখযোগ্যভাবে পেতে পারি। তাই হিসাবকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগের নাম দেওয়া হয়েছে কি? সম্পদ। প্রথম ভাগের নাম দেওয়া হয়েছে কি? সম্পদ। সম্পদ বলতে কি বোঝায়? আমরা এই সম্পদ হলো কারবারের এমন জিনিস, যে জিনিস কারবার ব্যবহার করে, যেগুলো কারবার ব্যবহার করে দীর্ঘদিন ধরে
তার মাধ্যমে ব্যবসা পরিচালনা করবে, আয়ের ব্যবস্থা হবে। কী হবে? সম্পদ হলো কারবারের সেই জিনিসগুলো, সেই দ্রব্যগুলোকে বোঝানো হবে যে জিনিসগুলো দ্বারা কারবার দীর্ঘদিন ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আয় করবে। সেইখানে আমরা একটা সম্পদ, কিছু সম্পদের নাম লিখব, যেমন ভূমি, দালান কোঠা, নগদ টাকা, ইত্যাদি। অর্থাৎ ভূমি, দালান কোঠা, নগদ টাকা, এগুলো বাদেও অনেক সম্পদ আছে। এখানে দেখো যে আমরা ভূমি কি করব, যে আমরা একটা ব্যবসা করতে গেলে হয় একটা দোকানকে আমার ভাড়া নিতে হবে, না নিজের জায়গায় দোকান করতে হবে। তো নিচের জায়গায় যদি ব্যবহার করি তাহলে সেটাও একটা ভূমি, অথবা যদি কোনো দোকান ভাড়া নিই, দোকানটা যেখানে আছে সেটাও একটা ভূমি। ওই ভূমি ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান করার মতো সুযোগ কোনো কিছুই কোনোভাবেই থাকবে না। ওই ভূমিকে আমরা একবার সংগ্রহ করার পরে বা কেনার পরে দীর্ঘদিন ধরে ভূমিটা ব্যবসার কাজে ব্যবহার করা হবে। তাই এটাকে কোন ভাগে দেওয়া হয়েছে? সম্পদের ভাগে দেওয়া হয়েছে। দালান কোঠা, এই দালান কোঠা অর্থাৎ ওই ভূমির উপর একটা ঘর না হলে সেখানেও ব্যবসা করতে সমস্যা হবে। ঘর ছাড়া ব্যবসা করতে গেলে অনেক সমস্যার মোকাবেলা করতে হবে, তাহলে সেখানে ভালো ব্যবসা হবে না। তাই জন্য একটা রুমের দরকার, অথবা একটা ঘরের দরকার। যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে যে একটা বিল্ডিং রয়েছে, 2টা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংগুলো কী করছে? স্কুল দীর্ঘদিন ধরে ব্যবহার করে কিন্তু শিক্ষা কার্যক্রম চালায় যাচ্ছে। বাজারে অনেক দোকান আছে, ঘর আছে, দেখবো ওই ঘরগুলো একদিনে তৈরি করা হয়েছে বা অল্প এক সময় তৈরি করে দীর্ঘদিন সেইটা ব্যবহার করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। আর নগদ টাকা ছাড়া তো আর ব্যবসা কোনো অবস্থায় চলা সম্ভব না। তবে নগদ টাকা আসা যাওয়া করে, নগদ টাকা কারবারে সবসময় আসা যাওয়া করে। তো প্রথমেই নগদ টাকা দিয়ে, অর্থাৎ মূলধন হিসাবে কারবারে মালিক যে টাকাটা আসছে সেখানেও নগদ টাকা ছাড়া কোনো ব্যবসা শুরু করা সম্ভব হয় না। ব্যবসা পরিচালনা করতে গেলেও নগদ টাকার আমাদের একান্তই প্রয়োজন। তাহলে এই জিনিসগুলো আমরা কি বললাম? সম্পদ। কেন বললাম? যে এই জিনিসগুলো ব্যবহার করে আমাদের ব্যবসা দীর্ঘদিন ধরে পরিচালনা হয়ে থাকবে, তাই এগুলো সম্পদ। এরকম আরও অনেক আছে যারা সম্পদ, আসবাবপত্র আছে, ভ্যান গাড়ি, মোটর গাড়ি, এরকম বিভিন্ন জিনিস। যেমন আমরা রোডে ঘাটে দেখছি অনেকেই যে একটা ছোট গাড়িতে করে অনেক মালপত্র বিভিন্ন দোকানে দিয়ে বেড়া যাচ্ছে। এই যে গাড়িটাও নিয়ে বেড়াচ্ছেন, উনি ওনার একটা ব্যবসা করতেছেন, ওই ব্যবসার জন্য ওনার ওই গাড়িটা একটাকে স্থায়ী সম্পদ বা সম্পদ হিসেবেই হিসাব করা হয়েছে। এরপরে 2 নম্বরে যাচ্ছে আমরা। 2 নম্বর আছে কি? দায়। দায় বলতে আমরা কি বলবো? কারবার প্রতিষ্ঠান তৃতীয় কোনো পক্ষের কাছে যে তার লেনদেনের কারণে যদি বাকি কোনো লেনদেন করে, কারবার প্রতিষ্ঠান যদি কারো কাছে দায়বদ্ধ থাকে, অর্থাৎ অন্য তৃতীয় পক্ষ বা দ্বিতীয় পক্ষকে যদি কারবারের কাছে কোনো অর্থ কড়ি পায়, কোনো টাকার যদি পাওনা থাকে, তাহলে যে ব্যক্তি পাবে সেটাই হলো, সেই ব্যক্তি হলো কারবারের কাছে একজন হলো দায়। অর্থাৎ কারবার প্রতিষ্ঠান তৃতীয় বা দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে যদি কোনো বাকিতে লেনদেন করে, এই বাকি লেনদেনের কারণে যেটা সৃষ্টি হবে সেটাই হলো ওই কারবারের দায়। এই দায় হিসেবে যেমন বাকিতে মাল কিনলি কি সৃষ্টি হবে? পাওনাদার। অর্থাৎ কারবার প্রতিষ্ঠান যদি অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে বাকিতে মাল নেসে, তাহলে ওই বাকি টাকার জন্যই ওই ব্যক্তি, ওই কারবার প্রতিষ্ঠান হলো আমার কারবার প্রতিষ্ঠানের একজন কি? পাওনাদার। এই পাওনাদার তাহলে কি? আমি কারবার প্রতিষ্ঠান যার কাছে মাল কিনে নিয়েছে তার কাছে দায়বদ্ধ। তাহলে পাওনাদার একটা দায়। আমরা 2 নম্বর লিখতে পারি ঋণ। কারবারে যদি অনেক সময় বেশি টাকার প্রয়োজন হতে পারে, সেই টাকার প্রয়োজনে কি করবে? অনেক সময় কারবার প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে, অর্থলগ্নি কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ টাকা ঋণ হিসেবে আনতে পারে। সে ওই ঋণ এনে ঋণের টাকায় ব্যবসা চালাবে এবং পর্যায়ক্রমে ধীরে ধীরে ওই ঋণের টাকা শোধ করবে। শোধ না হওয়া পর্যন্ত কী হবে? কারবার প্রতিষ্ঠান ঋণ দানকারী প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ থাকবে।
তাহলে এই ঋণটাও হলো কি কারবারের একটা দায়। ঋণটা কি হলো? তাহলে কারবারের একটা দায়। এরকম যদি আরও অনেক আছে, আমরা আরেকটা লিখি, প্রয়োজনীয় বিল। কি লিখলাম? প্রয়োজনীয় বিল। অর্থাৎ কারবার প্রতিষ্ঠান লিখছে প্রয়োজনীয় বিল, অর্থাৎ অন্য কোনো প্রতিষ্ঠান তার কাছে অর্থ পাবে, বিল পাবে। অন্য কোনো প্রতিষ্ঠান কি ওই কারবারের কাছে বিল পাবে। যে বিলটা পাবে, যারা পাবে তারা তাদের কাছে কারবার দায়বদ্ধ। তাহলে এই প্রয়োজনীয় বিলও সেই হিসাবে কারবারের একটা দায়। তাহলে দায় বলতে আমরা কি বোঝানো হলো? যে কারবার প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে, অন্য কোনো ঋণদানকারী প্রতিষ্ঠানের কাছে কোনো অবস্থায় কোনো অর্থ বা কোনো দ্রব্য বাকিতে লেনদেন বা অর্থ সংগ্রহ করলে যে যা সৃষ্টি হবে সেটাই হবে কারবারের একটা দায়। এরপর আমরা যাব আইতে, অর্থাৎ এখানে আছে আর, আমাদের সমীকরণে আছে কি আর আছে। আর দিয়ে আয় বা রেভিনিউ বোঝানো হয়, আর দিয়ে আয় বা রেভিনিউ বোঝানো হয়। কারবার, প্রত্যেকটা কারবার প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস হলো উৎপাদিত দ্রব্য বিক্রয়ের মাধ্যমে যে টাকাটা পাওয়া যাবে। কোনটা হবে? আয়। তাহলে প্রত্যেকটা কারবার প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করুক অথবা কিনে বিক্রি করুক, এই বিক্রির মাধ্যমে ওই কারবার প্রতিষ্ঠানে যে টাকাটা আসবে সেই টাকাটা হবে কি ওই কারবারের আয়। তাহলে কারবারের আয়ের প্রধান উৎস হলো বিক্রয়। এই বিক্রয় দ্রব্যটাই নিজের কারখানার উৎপাদিতও হতে পারে অথবা অন্য কারোর কাছ থেকে কম দামে কিনে এনে এসে সে বেশি দামে বিক্রি করতে পারে। ওই বিক্রির মাধ্যমে যে টাকাটা তার হাতে ফিরে আসবে, কারবারে ফিরে আসবে, সেটাই হবে ওই কারবারের আয়। এই বিক্রয় ছাড়াও কিছু আয় থাকে, যেমন বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি। কোনো কোনো জায়গাতে লেনদেনের মাধ্যমে, বিক্রয়ের লেনদেনের মাধ্যমে কমিশন পেতে পারে কারবার। যদি কমিশন পায় সেটাও কারবারের আয়। বিনিয়োগ করলে তার বিনিময়ে কারবার কিছুটা লাভ পাবে, সেটা হলো বিনিয়োগের সুদ। ব্যাংকে যদি কারবারের অলস টাকা পড়ে থাকে তাহলে সেখানে ব্যাংকের থেকেও কারবার কিছু টাকা, অতিরিক্ত টাকা পাবে, সেই অতিরিক্ত টাকাটাই হবে কি কারবার প্রতিষ্ঠানের আয়। তাহলে মূল আয় হলো বিক্রয়ের মাধ্যমে, আর বিক্রয় ছাড়াও বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, কমিশন প্রাপ্তি, বাটা প্রাপ্তি, এগুলোর মাধ্যমেও কিছুটা আয়ের সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমাদের এখানে গেল যে রেভিনিউ অর্থাৎ আয়। এখন আমরা যাব ব্যয়তে। কয় নম্বর? 4 নম্বর হলো ব্যয়। এখানে দেওয়া হয়েছে ইএক্স। ইএক্স অর্থে এক্সপেন্সেস। এক্সপেন্সেস দিয়ে কী বুঝাবে? হবে ব্যয়। ব্যয় বলতে কি বোঝানো হবে? কারবার প্রতিষ্ঠান অর্থ ব্যয় করে, অর্থ দিয়ে যদি কোনো কিছু সংগ্রহ করে, কারবার প্রতিষ্ঠান অর্থ দিয়ে যা কিছু করবে, যে কারণে কারবার প্রতিষ্ঠানটিতে যদি অর্থ ব্যয় হয় তাহলে সেটাই হবে কারবারের ব্যয়। এটা ক্রয়ের মাধ্যমেও হতে পারে, আবার দেখা আছে যেমন মূলধন জাতীয়, সম্পদ জাতীয় কিছু কিনলেও টাকা কারবারেতে ব্যয় হতে পারে। সেই ব্যয়কেও এই জন্যই অনেক রকম স্বল্পমেয়াদী ব্যয়, দীর্ঘমেয়াদী ব্যয়, এরকম ব্যয় হিসেবে ভাগ করা হয়েছে। তবে মূল ব্যয় বলতে বোঝানো হবে কারবার থেকে যদি কোনো অর্থ চলে যায়, কোনো লেনদেনের মাধ্যমে যদি কোনো অর্থ চলে যায় বা অর্থ অন্য কেউ পায়, তাহলে সেই যে ক্ষেত্রে ওই যত পাবে বা সেটাই হবে কারবারের কি ব্যয়। তাহলে মূল ব্যয় এখানে এক্সপেন্সেস অর্থাৎ ব্যয়। এই ব্যয় কারবারের কি বলা হয়েছে? যে কারবার থেকে যে কোনো কারণে অর্থ চলে গেলে সেটা হবে কারবারের একটা ব্যয়। যেমন এখানে একটা শব্দ দেওয়া আছে উত্তোলন। মালিক যদি কারবার থেকে কোনো টাকা নেই তাহলে সেটাও হবে কি কারবারের ব্যয়। কোনটা বলেছি? মালিক নিজস্ব কোনো কাজে, কারবার প্রতিষ্ঠানের কাজ ছাড়া, ব্যবসার কাজ ছাড়া যদি নিজের কোনো কারণে কি করে, যদি কারবার থেকে নগদ অর্থ তো নেই বা কোনো কিছু নেই, সেটাও কারবারের ব্যয়। তাইলে আমরা এখানে কয়েকটা ব্যয়
ক্ষেত্র দেখি, ব্যয়ের ক্ষেত্র দেখি। প্রথমে আমরা এখানে দিতে পারি কুরাই। কুরাই করলে কী হয়? কারবার থেকে টাকা যায়। টাকা ছাড়া কোনো মাল কেনা সম্ভব হবে না। কেউ কি কারবারে ফ্রি মাল দেবে? দেবে না। তাহলে কুরাই একটা ব্যয়। পরিবহন, কি লিখেছি? পরিবহন। অর্থাৎ এই ক্রয়কৃত মাল কারবারে আনতে গেলে আমি যদি দূরে কোথাও কিনতে হয়, সবসময় ব্যবসায় কারবারের কাছেই পণ্য কিনতে পাওয়া যাবে না, বিভিন্ন বাজারে যেয়ে পণ্য ক্রয় করতে হবে। সেই ক্রয়কৃত পণ্য আমার কারবার প্রতিষ্ঠানের আনতে গেলে একটা যে মাধ্যমে আনি সেখানে একটা খরচ আছে। সেই খরচটাকে বলা হয়েছে কি? পরিবহন। সেই খরচটাকে কি বলা হয়েছে? বলা হয়েছে পরিবহন। তাহলে পরিবহনটা হলো কি? কারবারের ব্যয়। ক্রয়টা কারবারের ব্যয়। এরকম অনেক ব্যয় আছে। বিদ্যুৎ বিল, কি বলেছি? বিদ্যুৎ বিল। যে কোনো কারবার প্রতিষ্ঠান চালাতে গেলে অবশ্যই বিদ্যুতের প্রয়োজন আছে। বর্তমান যে আবহাওয়া, যে তাপমাত্রা, এই তাপমাত্রায় কোনো ব্যবসায়ী ফ্যানের বাতাস ছাড়া বসে ব্যবসা করা কঠিন ব্যাপার, করা সম্ভব না। সেই ক্ষেত্রে তাদের কি দরকার? একান্তভাবে বিদ্যুৎ দরকার। এই বিদ্যুৎ যদি চালাতে হয় তাহলে তার জন্যে বিদ্যুৎ কোম্পানিকে অবশ্যই কি দিতে হবে? অর্থ দিতে হবে। যে অর্থ কারবারতে দিয়ে চলে যাবে সেই অর্থটাই হবে বিদ্যুৎ বিলের কারবারের ব্যয়। বিদ্যুৎ বিল বাবদ কী হবে? কারবারের ব্যয়। যদি কেউ রাত্রে ব্যবসা করে তাহলে তার সেখানে কি করতে হবে? সেখানে তাকে বাল্ব জ্বালাতে হবে। কি জ্বালাতে হবে? লাইট জ্বালাতে হবে, আলোর ব্যবস্থা করতে হবে। এই আলোর ব্যবস্থা এখন আর কেউ আগের মতো হারিকেন বা ল্যাম্প ব্যবহার করে না। এখন কি ব্যবহার করে? বিদ্যুৎ ব্যবহার করে। তাহলে এই বিদ্যুতের ব্যবসা করতে গেলে বিদ্যুতের বিশাল প্রয়োজন আছে। বিদ্যুতের প্রয়োজনের কথা বলে শেষ করা যাবে না। তাহলে এই বিদ্যুৎ বাবদ ওই কারবারের যে খরচটা হবে সেটাও কারবারের একটা ব্যয়। এরপর আমরা যাচ্ছি 5 নম্বর। 5 নম্বরে কি আছে? মালিকানা সত্ত্ব। এই জিনিসটা 5 নম্বরে আছে কি? মালিকানা সত্ত্ব। অর্থাৎ মালিকের কি কি অধিকার আছে ওই ব্যবসা প্রতিষ্ঠানে। কি বলা আছে? মালিকের কি কি অধিকার আছে। কারবার প্রতিষ্ঠানের দায় বাদ দিয়ে যা কিছু থাকবে, সহজ কথায় বলা যাবে যে দায় বাদ দিয়ে যা কিছু থাকবে কারবারের সব কিছুই মালিকের। কি বলেছি? কারবার যদি তৃতীয় পক্ষের নিকট যেতটুকু দায়বদ্ধ থাকবে সেই দায়বদ্ধর অংশ বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা হলো মালিকের অধিকার সবই। আর সেটাকেই মালিকানা সত্ত্ব বলা হয়েছে। সেই মালিকানা সত্ত্বের জন্য আমরা কী অক্ষর ব্যবহার করেছি? অক্ষর ই ব্যবহার করেছি, তাই না? তাহলে ইর পরিবর্তে আমরা এখানে কয়টা দিচ্ছি? সি আর ক্যাপিটাল রেভিনিউ, এই দুটো মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। ইএক্স অর্থাৎ ব্যয় আর উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে। এই 4টের ফলাফলে এসে দাঁড়াবে কি? মালিকানা সত্ত্ব। কয়টার ফলাফল? 4টের ফলাফল। সেটা কি? মূলধন এবং আয়, এই দুটো মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে। আর তার থেকে খরচ এবং যদি মালিক নিজস্ব কারণে, পারিবারিক কোনো কারণে যদি কোনো অর্থ বা কোনো পণ্য কারবার থেকে নিয়েই, তাহলে সেটাকে আমরা কি বলবো? উত্তোলন, ড্রয়িং, উত্তোলন। এই ব্যয় এবং উত্তোলন বাদ দিয়ে যা থাকবে কারবারের সেইটাই হবে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব ছাড়া কারবারের সৃষ্টি হওয়া সম্ভব সহজে হবে না। অর্থাৎ মালিক নিজস্ব যে টাকা দেবে, টাকা দিয়েই ব্যবসা শুরু করতে হবে। টাকা ছাড়া তো ব্যবসা শুরু করা সম্ভব না। তাহলে মালিকানা সত্ত্ব দিয়েই কিন্তু কারবার শুরু হবে। সেই কারবারের তাহলে মালিকানা সত্ত্ব বলতে সেখানে সেই কারবার পরিচালনায় যদি কোনো এল থাকে, এল মানে কি? দায়। যদি কোনো দায় থাকে তাহলে দায়ের অংশ বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাকেই বলা হবে মালিকানা সত্ত্ব। তাহলে আমরা কি দেখলাম আজকে? হিসাবে শ্রেণী বিভাগে কয়টা দেখানো হয়েছে? 5টি। হিসাবে শ্রেণী বিভাগ কয়টি? 5টি। এই 5টিকে সহজ করে 5 ভাগে ভাগ দেখানোর জন্য আমাদের দরকার হয়েছে কি? সমীকরণ। হিসাব সমীকরণ। হিসাব সমীকরণটি সমান এত। তাহলে হিসাব সমীকরণে আমরা অক্ষরের মাধ্যমে
ভাগগুলো সহজ দেখে পেয়েছি, সেই ভাগের সমীকরণের ভাগের মাধ্যমে আমরা এই শ্রেণীবিভাগে দেখতে পাচ্ছি কয়টা? 5টা। 1 হলো সম্পাদ, 2 হলো দায়, 3 আয়, 4 ব্যয়, 5 নম্বরে আছে মালিকানা সত্ত্ব। তাহলে আমরা অবশ্যই হিসাবে শ্রেণীবিভাগ সম্পর্কে যথেষ্টই বোঝার কথা, জানার কথা। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অংশ বা এর প্রভাব নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে সবাই এই অবস্থায় সুস্থ, করোনার মধ্যে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আমি আজকের ক্লাস এখানে বিদায় নিচ্ছি।